আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে আপনাদের বাংলাদেশের সময় 5টা আর দিল্লির সময় 4:30টার সময় রাজনাথ সিং এবং অজিত দোভাল গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। গিয়ে তারা সাম্প্রতিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন, যে পাহাড়ের কি অবস্থা, সেভেন সিস্টার থেকে শুরু করে আমাদের দক্ষিণ দিনাজপুরে আমাদের যে সৈন্য মোতায়েন হয়েছে সেটা কি জন্য হয়েছে তারও সমস্ত ব্যাখ্যা করেন তারা দুজনেই। অজিত দোভাল যে প্ল্যানটা গত 3 দিন আগে যে প্ল্যানটা ডিফেন্সের কাছ থেকে নিয়েছিলেন, সেই প্ল্যান একটা কপি তারা সঙ্গে নিয়ে গেছিলেন। নিয়ে গিয়ে কি সব আলোচনা হয়েছে সেটা আমরা জানতে পারবো না। প্রায় 20-25 মিনিটের একটা বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পর তিনি জানিয়েছেন যে আমি যা বলি ভেবে চিনতে বলি, কারণ প্রসঙ্গটা উঠেছিল দেশে ফেরার ব্যাপারে। তো উনি যা বলেছেন যে আমার হিসেব তো অত সময় লাগবে না। তখন অজিত দোভাল হাসতে হাসতে জিজ্ঞেস করেন, আপনি কি করে বুঝছেন অত সময় লাগবে না? যে কার কি মুভমেন্ট হচ্ছে না হচ্ছে সবই তো আমি জানি, কি কৌশল ব্যবহার করা হচ্ছে সবই আমি জানি। তো এখানে সেগুলো 2-2 4 মেলানো আমার পক্ষে খুব একটা অসম্ভব নয়। আমি 15 বছর একটা দেশ চালিয়েছি, সমস্ত হিসেব নিকেশ করেই তো দেশটা চালিয়েছি। ছোট দেশ হতে পারে, আপনাদের 1/5 হতে পারে, 1/6 হতে পারে, তবু তো একটা দেশ, ইন্ডিপেন্ডেন্ট দেশ। তো আমি যাই হোক না কেন, আমি ডিসেম্বর বলেছিলাম অত সময় লাগবে না, তার আগেই আমি ফিরব। এবার আপনারা কি করবেন আপনারা দেখুন বলে পুরো অজিত দোভাল এবং রাজনাথ সিং এর ঘাড়ে ছেড়ে দিয়েছেন। এবার আপনারা বুঝে দেখুন, মানে আপনারা কি করবেন আপনারা বুঝে দেখুন। এরা দুজনে মুখ চাওয়াচাই করছেন, অজিত দোভাল এবং রাজনাথ সিং। উনি কি বলতে চাইছেন? অজিত দোভাল মুচকি হেসে বলেন, ঠিক আছে, আপনি টাইম টু টাইম খবর পেয়ে যাবেন। তারপরে তো এই মিটিং তো শেষ হয়। এখন এতক্ষণের মিটিং, তার তো ডিটেলস তো আমরা পাবো না, কোনোদিনই পাবো না। যেমন 11 তারিখে এই গতকালকে আপনাদের 11 জনের সঙ্গে, গতকালকে না আজকে বোধহয় 11 জন নেতার সঙ্গে ওনার টেলিফোনিক কথাবার্তা হয়েছে। সবাই এই কথাটাই বলেছেন, আমি যা বলি ভেবেচিন্তেই বলি এবং আমি সময়ের আগেই ফিরব। তোমরা মাঠ তৈরি করো, মাঠ তৈরি করো মানে আওয়ামী লীগকে পথে নামানোর ব্যবস্থা করো। কোথা দিয়ে ফিরবেন, কিভাবে ফিরবেন সে নিয়ে উনি কোনো কথা বলেননি। এদিকে আর একটা ব্যাপার উনি আলোচনা করেছেন যে পাহাড়ে তো এখন খুব খারাপ অবস্থা। আমিও খোঁজ নিয়ে দেখলাম, আজকে প্রায় 6টি এয়ার বোম্বিং হয়েছে মায়ানমার দ্বারা, এবং সেখানে 19 জন মারা গিয়েছেন আমরা আরাকান আর্মির, 19 জন। এখন তাদের দেহ পুরো উদ্ধার করা যায়নি, এত কাঁটা ঝোপ আছে এবং এত জঙ্গল, এত চড়াই উতরাই আছে, পাথরের রাস্তা, তার জন্য তাদের দেহ আনা হয়নি। তাই দেহগুলো আনার ব্যবস্থা করা হচ্ছে।
ওখানে প্রচুর বাংলাদেশি সৈন্য ওখানে মোতায়েন করা হয়েছে। এদিকে আবার একটা খবর পাওয়া যাচ্ছে যে রাঙামাটি অঞ্চলে কুড়িগ্রাম এবং লালমনিরহাট এসব অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী খুব টহল দিচ্ছে। সব খবর আমরা এই স্যাটেলাইট মারফত পাচ্ছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কত সেনা আছে না আছে তাও আমরা জানি, তারা কি অস্ত্র বহন করছে, তারা কি প্ল্যান করছে তাও আমরা জানি। কিন্তু সেগুলো বিষয় না। বিষয়টা যেটা হচ্ছে যে বুটস অন গ্রাউন্ডস হবেই, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে 71 সালে বুটস অন গ্রাউন্ডস না করলে পরে তখন তো মিসাইল ফিসাইল ছিল না, শুধু কামান দেখে আপনার পাকিস্তান বাহিনীকে সরানো যেত না। আর আমি বলেছিলাম আমেরিকা হাত পুড়িয়েছে এই ইরানের হাত দিয়ে, কারণ যতক্ষণ না পর্যন্ত সৈন্য নামাবে ততক্ষণ পর্যন্ত, বুটস অন গ্রাউন্ড যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দেশ দখল করা যায় না, কোনো দেশ না। আজকে ইসরায়েল এতে সফল হচ্ছে কেন? গাজা তাদের সৈন্য হু হু করে ঢুকছে এবং দখল নিচ্ছে, তাই শুধু বোমা মেরে মিসাইল মেরে ওই বি টু মেরে বোমবাস্টার মেরে কাত করা যাবে না, কোনো দেশকে কাত করা যায় না। এমনকি ভারতও বাংলাদেশকে কাত করতে পারবে না, এটাই সত্যি। অতএব বুটস অন গ্রাউন্ডস হবে, সেটা আন্দাজ করতে পারছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে ভারতবর্ষ যেটা প্ল্যান করেছে, আপনাদের মনে আছে মিয়ানমারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তখন তাদের মধ্যে একটা চুক্তি হয়। পরবর্তীকালে জানা গেছে যে মিয়ানমার ভারতের সঙ্গে হাত মিলিয়ে ভারতের যে সমস্ত নিবেশ আছে সেগুলোকে সুরক্ষিত রাখবে, আর যাবতীয় অস্ত্র শস্ত্র সমস্ত ভারত দেবে। এই পাহাড়টাকে ওই দখল মুক্ত করতে হবে, অর্থাৎ অশান্তিটা জিইয়ে রাখো। এদিকে কিছু ট্রুপকে আটকে রাখা, রাঙামাটির দিকে কিছু ট্রুপকে আটকে রাখা, কুড়িগ্রাম ওই অঞ্চলে আটকে রাখা। অর্থাৎ আমার যা মনে হচ্ছে প্ল্যানটা হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফেরার আগে দেশে একটা তুমুল অশান্তির সৃষ্টি হবে, সেটা সেনা মধ্যে দিয়ে হোক অথবা আপনার প্রশাসনিক দিক দিয়ে হোক, রাজনৈতিক নেতাদের মধ্যে দিয়ে হোক, একটা তুমুল অশান্তির সৃষ্টি হবে। অশান্তি মানে সিদ্ধান্তহীনতায় সব ভুগবে। মানে দুদিক দিয়ে যদি আক্রমণ হয় তাহলে পরে একটা ছোট দেশের পক্ষে, যার সীমিত সেনাবাহিনী সীমিত গোলাবারুদ, তার পক্ষে সম্ভব নয় টিকে থাকা। বিশেষ করে ভারতের বিরুদ্ধে টিকে থাকা সম্ভবই নয়। আর ভারত যদি শুধু 7 সিস্টার দিয়ে ঢুকবে তা তো নয়, এই দক্ষিণাঞ্চলে যত আপনার বর্ডার আছে সেই সমস্ত বর্ডার দিয়ে ওরা ঢুকবে। তাহলে কত ভাগ করতে হবে? আপনাদের ওয়ার্কিং ফোর্স যা আছে 1,60,000, তাই কত ভাগ করতে হবে? কতগুলো ভাগে বিভক্ত করলে একটা করে ব্যাটালিয়নও হয়তো হবে না। যা সে তো পরের কথা। এখন শেখ হাসিনা যেটা বলেছেন, তিনি খুব ভেবেচিন্তে কথা বলেছেন, এবং তিনি যখন বলেছেন তিনি ডিসেম্বরের আগে তিনি ফিরবেন, এবং একটা ইঙ্গিত যেটা অজিত দোভালকে দিয়েছেন। অজিত দোভাল জিজ্ঞেস করেছেন আপনার কবে ফেরার প্ল্যান রয়েছে, আপনি তো বলছেন যে আমি না ভেবে চিনতে বলি না। তখন বলেছে আগস্ট মাসটা কেটে যাক, অর্থাৎ
সেপ্টেম্বর মাস কিন্তু কেটে যাক এ কথা উনি বলেননি, উনি শুধু বলেছেন আগস্ট মাসটা কেটে যাক, তারপরে আমি ডেট ঠিক করে আমি জানাবো। সবার প্রথমে ভারত সরকারকে নিশ্চয়ই জানাবো। এর মধ্যে ভারত সরকার একটা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার জন্য বাংলাদেশ হাই কমিশনের ওপরে চাপ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ হাই কমিশনার বলেছে আমি সরকারের সঙ্গে কথা বলবো, সরকারের সঙ্গে কথা বলে আমি ঠিক করব। শেখ হাসিনা সেটা শুনে বলেছেন আমার ট্রাভেল ডকুমেন্ট দরকার নেই, আমার জনগণই আমার ট্রাভেল ডকুমেন্ট, তারাই আমায় বরণ করে নেবে। আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমি চলে এসেছি, আবার আমি ফিরবো। দেশের প্রধানমন্ত্রী আমার কূটনৈতিক পাসপোর্ট একটা সরকার জোর করে বাতিল করেছে, তার কি মূল্য আছে? জনগণ যদি আমার সহায় থাকে, যে জনগণের জন্য আমি ফিরছি, তারা যদি আমার সহায় থাকে, তাহলে সেই মানুষের কোনো ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয় না। ফলে আপনারা আর বারবার অনুরোধ করবেন না, আমি ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই আমি ঢুকে যাব এবং দেখবো আমায় কি আটকায়। গুলি চালালে গুলি চালাবে, বুক পেতে দেবো, এবং তারপরে যা হবে সেটা বাংলাদেশ সহ্য করতে পারবে না। তো এই খবরটি জোগাড় করতে করতে আমার অনেক বেলা হয়ে গেল। মানে দিল্লি হয়ে এই খবর আসে এখানে, তাই আমি 1:30টার সময় মানে দুপুর 2টোয় আপনাদের ওখানে যে খবরটা হয় সেটাতে আমি এটা দিতে পারিনি। এই খবরটা আমি এখন দিলাম। আগামীকাল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমি আপনাদের আপডেট দেব, যে পাহাড়ে আপনাদের কি অবস্থা, লেটেস্ট কি অবস্থা, কতগুলো জায়গা বেদখল হয়েছে, কতগুলো জায়গা আরাকান আর্মি দখল করেছে, এবং আরসার কি অবস্থা, শান্তি বাহিনীর কি অবস্থা। তো 1000টা গ্রুপ রয়েছে, ইউডিপিএফ অনেক হাজার গ্রুপ রয়েছে। তো আজকে যে 11 জনের সঙ্গে কথা হয়েছে তার, সেখানেও তিনি নিশ্চিত করেছেন যে আমি খুব তাড়াতাড়ি ফিরব এবং জানিয়েই ফিরব, দেখি কি করে। তার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে তো আজকে সরকার? দুদিকে যখন যুদ্ধ হবে, দুই ফ্রন্টে, একদিকে হচ্ছে মায়ানমারের সঙ্গে লাগিয়ে রেখে দিয়েছে, একদিকে ভারতের 3-4 ফ্রন্টে যুদ্ধ, সামলাতে পারবে তো? অর্থনীতিতে এই অবস্থা। যাই হোক, এখন দেখা যাক। আগামীকাল আপনার সঙ্গে দেখা হবে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই বাংলাদেশ কূটনীতিতে বড় বদল দিল্লির নেপথ্যে কি। আমরা আলাপটা একটু পুরনো আলাপ থেকেই শুরু করব। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবরটিকে জানেন? ভারতের দীর্ঘ দিনের পররাষ্ট্র নীতিতে এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক ইউটার্ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের ব্যাপারে নিজেদের রণনীতি সম্পূর্ণ বদলে ফেলেছে নয়াদিল্লি। এতদিন যেখানে পর্দার আড়ালে কূটনীতির দড়ি টানাটানি করতেন বড় বড় আমলা বা ব্যুরোক্র্যাটরা, সেখানে হঠাৎ করেই ফ্রন্ট লাইনে নিয়ে আসা হয়েছে একজন হেভিওয়েট পোড়খাওয়া রাজনীতিবিদকে। মোদী সরকার বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে পাঠিয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। এই বদলটা কি এমনি এমনি হলো? কিন্তু কেন এই আকস্মিক বদল? কেন একজন পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়ে ঢাকায় পাঠানো হলো? এর নেপথ্যের আসল খেলাটা কি? কেন ঢাকাকে কেন্দ্র করে আমেরিকা, চীন এবং পাকিস্তান নিজেদের দাবার চাল চালছে? এই মুহূর্তের ভিডিওতে আমরা কোনো রকম রাগ ঢাক না করে ইতিহাসের পাতা উল্টে এবং বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজব একদম সহজ ভাষায়।
আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদের একটা কূটনৈতিক টার্মিনোলজি বা পরিভাষা বুঝতে হবে। ভূ রাজনৈতিক আলোচনায় সাধারণত কোনো দেশকে তার নাম দিয়ে নয়, বরং তার রাজধানী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন আমেরিকার হোয়াইট হাউসে যখন ভারতের ব্যাপারে কথা হয়, তখন তাদের অফিসাররা বলে নয়াদিল্লি। ঠিক একইভাবে ভারতের পররাষ্ট্র দপ্তরে যখন বাংলাদেশের প্রসঙ্গ আসে, তখন মূল ফোকাস থাকে ঢাকা। এখন প্রশ্ন হলো, দিল্লির কাছে ঢাকা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? এর এক কথায় যদি আমি উত্তর দেই বিস্তারিত আলাপের ঢোকার আগে, যে বাংলাদেশকে হাতছাড়া হতে না দেওয়া। বাংলাদেশ যে একটা চেস বোর্ড হয়ে গেছে, দাবার বোর্ড হয়ে গেছে, এই বোর্ডকে ব্যালেন্স করে ভারতের নিজের সুরক্ষা। আর জিওগ্রাফির ভাষায় যদি বলি, এর সবচেয়ে বড় কারণ হলো ভূগোল। বাংলাদেশ ভারতের এমন এক প্রতিবেশী যার সাথে ভারত সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে। এই সীমানা চীন বা পাকিস্তানের চেয়েও বড়। বাংলাদেশের তিন দিকেই ভারত, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম সবটাই বাংলাদেশের সীমান্ত লাগোয়া। আর একদিকে রয়েছে বঙ্গোপসাগর। একটু ইতিহাসের পাতায় চোখ বোলানো যাক। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত যখন এই ভূখণ্ডটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, তখন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এটি ছিল সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। 1971 সালে ভারত বাংলাদেশকে স্বাধীন হতে সরাসরি সহযোগিতা করে এবং তারপর থেকে আজ পর্যন্ত ভারত সব সময় একটি স্থিতিশীল বা স্টেবল বাংলাদেশ চায়। কেন জানেন? কারণ ভারত 2047 সালের মধ্যে নিজেকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। ভারত চায় তার সমস্ত শক্তি, সময় এবং অর্থ নিজের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে লাগাতে। কিন্তু বর্ডারের ওপারে যদি কোনো অস্থিরতা, উগ্রবাদ বা ভারত বিদ্বেষী সমাজ তৈরি হয়, তবে তার সরাসরি নেতিবাচক প্রভাব ভারতের ভেতরে পড়বে। বর্ডার যতই সিল করা হোক না কেন, বর্ডারের এপারে মানুষ সংকটে পড়লে ভারতে অনুপ্রবেশের সমস্যা বাড়বে। তাই ভারতের নিজস্ব স্বার্থে বাংলাদেশকে শান্ত ও নিরাপদ রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে এই মুহূর্তে একটি দাবার বোর্ড বা চেস বোর্ড হিসেবে ব্যবহার করতে চাইছে পৃথিবীর তিনটি বড় শক্তি, যার মধ্যে দুটি হলো মহাশক্তি আমেরিকা এবং চীন। প্রথমে আসি আমেরিকার কথায়। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে চীন আমেরিকার সমকক্ষ হয়ে উঠবে। তাই চীনকে কাউন্টার বা প্রতিহত করার জন্য আমেরিকার এমন একটি অঞ্চলের দরকার যেখানে সামরিক ঘাঁটি গেড়ে বসা যায়। ভারত যখন আমেরিকাকে নিজের মাটিতে কোনো সামরিক ঘাঁটি দিতে পরিষ্কার ভাষায় অস্বীকার করে, তখন আমেরিকার কাছে সবচেয়ে সহজ অপশন হয়ে দাঁড়ায় বাংলাদেশ। আমেরিকা চায় এমন এক বাংলাদেশ তৈরি করতে যার সাথে দিল্লির দূরত্ব থাকবে, আর সেই সুযোগে আমেরিকা নিজের ফায়দা লুটবে। একই সাথে চীন এবং উদীয়মান শক্তি ভারতকে নজরে রাখা আমেরিকার মূল লক্ষ্য। অন্যদিকে রয়েছে চীন। চীন এখনই আমেরিকার মতো সরাসরি সামরিক ঘাঁটি চাইছে না, তারা খেলছে অর্থনৈতিক চাল। চীন চাইছে মংলা পোর্টের নিয়ন্ত্রণ, লালমনিরহাটের এয়ারফিল্ড আর ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের ঠিক পাশে তিস্তা প্রজেক্টের কাজ। কেন? যাতে ভারতের ঘাড়ের কাছে বসে সমস্ত ইন্টেলিজেন্স বা গোপন তথ্য সংগ্রহ করা যায় এবং প্রয়োজনে ভারতের নর্থ ইস্ট বা উত্তর পূর্বাঞ্চলকে থ্রেড বা ব্ল্যাকমেইল করা যায়। আর 3 নম্বর শক্তিটি পরাশক্তি না হলেও তাদের উদ্দেশ্য মারাত্মক। সেটি হলো পাকিস্তান। কাশ্মীরে ভারতের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া হওয়ায় পাকিস্তান এখন সমুদ্র পথে বাংলাদেশে জঙ্গি পার্সেল পাঠিয়ে সেখান থেকে সুন্দরবন বা পাহাড়ি অঞ্চল দিয়ে ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা করে। তারা চায় বাংলাদেশে বিশৃঙ্খলা চলুক, যাতে যুব সমাজকে উগ্রবাদের দিকে ঠেলে দেওয়া যায়। এই 3 শক্তির অশুভ আতাত রুখতে দিল্লিকে তার রণনীতি বদলাতে হয়েছে। এবার আসি আসল টুইস্টে। গত 10-12 বছরে বিজেপি মোদী সরকারের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতি লক্ষ্য করলে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতিবিদদের চেয়ে আমলা, টেকনোক্র্যাট এবং বিশেষজ্ঞদের বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব বা নির্মলা সীতারমন
এরা কেউ প্রথাগত জননেতা নন। এদের রাজ্যসভা থেকে আনা হয়েছে যাতে ঠান্ডা মাথায় কাজ করতে পারেন। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এই পুরো পলিসি কেন ইউটার্ন নিল? প্রণয় ভর্মার মতো ঝানু আইএফএস এর জায়গায় কেন দীনেশ ত্রিবেদীর মতো একজন খাঁটি রাজনীতিবিদকে বাংলাদেশে পাঠানো হলো? এর পেছনে রয়েছে এক দুর্দান্ত কূটনৈতিক দূরদর্শিতা। দীনেশ ত্রিবেদীকে শুধু হাই কমিশনার হিসেবে পাঠানো হয়নি, তাকে দেওয়া হয়েছে ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা। এর মানে হলো আগে কোনো আমলা সিদ্ধান্ত নিলে তাকে প্রথমে ফরেন সেক্রেটারি, তারপর ফরেন মিনিস্টার এবং সবশেষে পিএমের অনুমোদনের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো। লাল ফিতার দৈরাত্মে একটি সিদ্ধান্ত বাস্তবায়নে 15 দিন পর্যন্ত লেগে যেত। কিন্তু দীনেশ ত্রিবেদী সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে রিপোর্ট করবেন। অর্থাৎ ঢাকার যে কোনো জরুরি সিদ্ধান্ত বা বাংলাদেশের নীতি নির্ধারকদের কোনো বার্তা এখন 15 দিনের বদলে সরাসরি মোদির টেবিলে পৌঁছাবে। চীন যে স্পিডে কাজ করে, ভারতও এখন সেই স্পিডেই বাংলাদেশে কাজ করতে চায়। দীনেশ ত্রিবেদীর ব্যাকগ্রাউন্ডটা একবার দেখুন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র, টেক্সাস থেকে এমবিএ করা এবং কমার্শিয়াল পাইলট ছিলেন। তিনি কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি এই 3টি দলে কাজ করেছেন এবং ভারতের সাবেক কেন্দ্রীয় রেল মন্ত্রী ছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতি এবং মানুষের পালস খুব ভালো বোঝেন। তিস্তার জল বন্টন সমস্যা বা ফারাক্কা বাঁধের জট সবকিছুই তার নখদর্পণে। ভারত বাংলাদেশকে বার্তা দিতে চেয়েছে যে তোমরা আমাদের কাছে কতটা স্পেশাল। দীনেশ ত্রিবেদী কিন্তু ফ্লাইটে আসেননি, তিনি সুটকেস হাতে নিয়ে বাই রোডে বর্ডার পার হয়ে বাংলাদেশে ঢুকেছেন। এটি একটি বড় সিগন্যাল, মানুষের সাথে মানুষের সরাসরি এবং মাটির কানেকশন তৈরি করা। এবং তিনি দায়িত্বে আসার পরে দীর্ঘদিন বন্ধ থাকা ভারতীয় ভিসা প্রক্রিয়া আবার চালু করে দিয়েছেন। এটি সম্ভব হয়েছে তিনি মন্ত্রিত্বের কারণে। এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হবার ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যেত। যদি একটা পেশাদার কূটনীতিক থাকতেন, তিনি ফরেন মিনিস্ট্রিতে আগে যোগাযোগ করতেন, সচিব, মন্ত্রী, তারপরে পিএমএ তো যেত, পিএম সিদ্ধান্ত দিত, তারপরে এই ভিসাটি চালু হতো। এই ভিসাটি চালু হলো কবে? দীনেশ ত্রিবেদী যে মুহূর্তে দায়িত্ব নিলেন, সাথে সাথে চালু হয়ে গেল। এটি তার মন্ত্রিত্বের কারণে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই পরিবর্তনের পেছনে কি আরো বড় কোনো সুদূর প্রসারী চাল রয়েছে? সাম্প্রতিক সময়ের খবর আসছে যে শেখ হাসিনা হয়তো এবছরের মধ্যেই বাংলাদেশে ব্যাক করার কথা ভাবছেন। তার কামব্যাকের সময় যাতে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং বাংলাদেশের বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যাতে দিল্লির একটি সুষম ও দ্রুত যোগাযোগ বজায় থাকে, তার জন্যই কি এই রাজনৈতিক চাল? বর্তমানে তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার চীন ও ভারতের প্রশ্নে অত্যন্ত সচেতনভাবে পা ফেলছে। চীন তার বিপুল অর্থ দিয়ে বাংলাদেশকে ঋণের জালে জড়াতে চায়, যেমনটা তারা শ্রীলঙ্কার ক্ষেত্রে করেছে। ভারত সেই ভুল হতে দিতে চায় না। ভারত নেপাল, ভুটান বা শ্রীলঙ্কার মতো প্রতিবেশীদেরও এখন সম্মান নিয়ে নিজেদের বৃহত্তর পরিবারের অংশ হিসেবে রাখতে চায়। অতীত ইতিহাস বলে, যখনই কোনো দেশে বড় কূটনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে, যেমন অপারেশন সিঁদুরের পর, ভারত কিন্তু আমলাদের বদলে শশী থারুর, আসাদুদ্দিন ওয়াইসি বা অভিষেক ব্যানার্জির মতো পলিটিশিয়ানদের পাঠিয়েছিল জনমত গঠন করতে। বাংলাদেশের ক্ষেত্রেও ভারত আজ সেই সফল স্ট্র্যাটেজিরই পুনরাবৃত্তি ঘটিয়েছে। দিল্লির এই বড় কূটনৈতিক বদল শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। তবে একটা কথা পরিষ্কার, বাংলাদেশ ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ দীনেশ ত্রিবেদীর নিয়োগ তা আরো একবার প্রমাণ করে দিল। দিল্লির এই নতুন রণনীতি কি পারবে চীন ও আমেরিকার প্রভাব রুখে দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে? এবং এখন সেটি দেখার বিষয়, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।